আসসালামু আলাইকুম। ইফাতারা সুরভি স্বাগত জানাচ্ছি এনটিভির মধ্যরাতের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। গুপ্ত বেশধারী যারা দেশের অস্তিত্বে বিশ্বাস করে না, তারা আবারও দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বগুড়া আলতাফুন্নেসা খেলার মাঠের বিশাল জনসভায় তিনি বলেন, বিএনপি যে জুলাই সনদে স্বাক্ষর করেছে তা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবে। বগুড়ার আতিকুর রহমান সোহাগকে সঙ্গে নিয়ে হাসান মাহমুদের রিপোর্ট। শেষ বিকেলের পড়ন্ত আলোয় যখন লোকে লোকারণ্য বগুড়া শহরের আলতাফুন্নেসা খেলার মাঠ, তখন জনতরঙ্গের ঢেউ তুলে জনতার মঞ্চে এলেন এ অঞ্চলের ভূমিপুত্র তারেক রহমান। বক্তব্যের শুরুতেই গত 2 মাসে তাঁর সরকারের দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের কথা তুলে ধরে তারেক রহমান বলেন, একটি মহল যারা মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে তারা জুলাই সনদের ধোঁয়া তুলে আবারও দেশকে অস্থিতিশীল করতে চায়। এই গুপ্ত বিভ্রান্তকারীরা আবারও এখন এই বিভ্রান্তের কাজ শুরু করেছে। তারা এদের সম্পর্কে সতর্ক থাকতে হবে। মুক্তিযুদ্ধের সময় আমরা দেখেছি তারা কিভাবে বিভ্রান্তির চেষ্টা করেছে দেশের মানুষকে। 86 সালের নির্বাচনে আমরা দেখেছি তারা কিভাবে বিভ্রান্ত করার চেষ্টা করেছিল দেশের মানুষকে। 96 সালেও আমরা দেখেছি স্বৈরাচারের সাথে গিয়ে তারা কিভাবে দেশের মানুষকে বিভ্রান্ত করেছিল। 2008 সালেও আমরা দেখেছি সেই ওয়াল 11-এর সাথে যোগ দিয়ে তারা কিভাবে বিভ্রান্ত করেছিল দেশের মানুষকে। এই দেশের অস্তিত্বেই তারা বিশ্বাস করেনি। প্রিয় ভাই বোনেরা, যেই দেশের অস্তিত্বেই তারা বিশ্বাস করে না, তাদেরকে কি বিশ্বাস করা যায়? তাদেরকে বিশ্বাস করা যায় না। ময়মনসিংহের একটি ঘটনাকে কুচক্রী মহল রাজনৈতিক রূপ দিয়ে বিশৃঙ্খলা সৃষ্টির পায়তারা করছে বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী। দেখেন কেমন আন্দোলন আন্দোলন কথা বলে, আর ব্যক্তি ঘটনাকে কিভাবে রাজনৈতিক রূপ দিতে চায়। ঠিক দিনাজপুরের ইয়াসমিনের ঘটনার মতো, যে ওই ঘটনাকে রাজনৈতিক রূপ দিয়ে দেশে অশান্তি তৈরি করা হয়েছিল। 172 দিনের হরতাল লাগা হয়েছিল, মনে আছে নিশ্চয়ই আপনাদের। আসুন, আজ সময় হয়েছে, মানুষ ম্যান্ডেট দিয়েছে বিএনপিকে তাদের পরিকল্পনা বাস্তবায়ন করার জন্য। মানুষ ম্যান্ডেট দিয়েছে বিএনপিকে যেই জুলাই সনদে বিএনপি স্বাক্ষর করছে সেই জুলাই সনদ বাস্তবায়ন করার জন্য। কাজেই যার ম্যান্ডেট বাংলাদেশের জনগণ আমাদেরকে দিয়েছে, যেই প্রতিশ্রুতি জনগণকে আমরা দিয়েছি, আসুন আল্লাহর রহমতে আজকে এই মিটিং আমরা প্রতিশ্রুতি শপথ গ্রহণ করতে চাই। প্রত্যেকটি সেই শপথ হবে, প্রত্যেকটি প্রতিশ্রুতি ইনশাআল্লাহ যাতে আমরা বাস্তবায়ন করতে পারি। বগুড়ার উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে তারেক রহমান বলেন, শুধু বগুড়া নয়, তার সরকার সারা দেশের মানুষের স্বস্তি ও সচ্ছলতা ফেরাতে কাজ করছে, যা ধ্বংস করে দিয়ে গেছে পতিত স্বৈরাচার। তিনি বলেন, স্বাক্ষর করা জুলাই সনদ বাস্তবায়ন করবেন তারা। বাংলাদেশ জাতীয়তাবাদী দল যে জুলাই সনদে সই করে এসেছে, সেই জুলাই সনদের প্রত্যেকটি শব্দ, প্রত্যেকটি অক্ষর আমরা ইনশাআল্লাহ এক এক করে বাস্তবায়ন করব। কিন্তু বারবার পরিষ্কারভাবে এই কথা বলে দেওয়ার পরেও আমরা দেখলাম যে কিছু রাজনৈতিক দল সংসদে এবং সংসদের বাইরে জনগণকে বিভ্রান্ত করার জন্য কিছু কথাবার্তা তারা বলা শুরু করেছে। কেউ যাতে বিভ্রান্তি ছড়াতে না পারে সেজন্য তার হাতকে শক্তিশালী করতে জনগণের প্রতি আহ্বান জানান তিনি। প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথম বগুড়া আসলেন তারেক রহমান। 20 বছরের নির্বাচন আর হামলার সময় কাটিয়ে গেছেন পিত্রালয়ে। তাই বগুড়াবাসীর তাকে ঘিরে উচ্ছ্বাসের কমতি ছিল না। তারেক রহমানও বললেন, বগুড়া সহ সারা দেশকে শিখরে নিতে চান তার সরকার, আর সে অনুযায়ী কাজ করছেন তারা। এর আগে নিজে পৈতৃক ভিটা গাবতলীর বাগবাড়িতে যান তারেক রহমান। ফ্যামিলি কার্ড বিতরণ, খাল খনন সহ বেশ কিছু কর্মসূচিতে অংশ নেন প্রধানমন্ত্রী। বলেন, যুদ্ধের কারণে বেশি দামে তেল কিনতে হচ্ছে। উদ্বোধন করেন বগুড়া সিটি কর্পোরেশনের। হাসান মাহমুদের আরেকটি রিপোর্ট, ক্যামেরায় ছিলেন রনি রায়হান। যে এলাকার সাথে গেঁথে আছে নারীর টান, যেখানে পরতে পরতে লেগে আছে পিতার স্পর্শ, সেই বগুড়ার গাবতলী উপজেলার বাগবাড়ি গ্রামে এলেন পুত্র তারেক রহমান। দীর্ঘ 20 বছর পর পিতৃভূমি বগুড়ার বাগবাড়ির শহীদ জিয়া ডিগ্রি কলেজ মাঠে তারেক রহমান উপস্থিত হলে মানুষের বাঁধ ভাঙা আবেগ আর উচ্ছ্বাস আছড়ে পড়ে চারদিকে।
911 জন নারীকে ফ্যামিলি কার্ড বিতরণ করেন প্রধানমন্ত্রী। তারেক রহমান বলেন, সরকারের প্রতিশ্রুতি অনুযায়ী পর্যায়ক্রমে সবাই পাবে এই সেবা। শহীদ জিয়া ডিগ্রি কলেজকে সরকারি করার ঘোষণা দিয়ে প্রধানমন্ত্রী বলেন, সারা দেশের মানুষের জন্য কাজ করতে চায় তার সরকার। মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরু হয়েছে। যুদ্ধ হওয়ার কারণে যেটা হয়েছে, যেখান থেকে তেল গ্যাস আমরা আনতাম সেই দেশগুলো আক্রান্ত হয়েছে। শুধু তাই নয়, যেই রাস্তা দিয়ে আসতো, এই যে আমরা শহর থেকে যে লিচুতলা দিয়ে আসলাম, এই যেই রাস্তার কথা বললেন, জাহাজেরও এরকম নদীর মধ্যে সমুদ্রের মধ্যে রাস্তা আছে, সেই রাস্তাগুলো বন্ধ হয়ে গেছে। ফলে তেল আনতেও কষ্ট হচ্ছে, এবং যেহেতু যেই দেশ থেকে আমরা তেল আনতাম ওখানেও দাম বেড়ে গেছে, ফলে অনেক বাড়তি দাম দিয়ে তেল, ডিজেল, পেট্রোল কিনে আনতে হচ্ছে আমাদেরকে। ফলে রাষ্ট্রের অতিরিক্ত অনেক অর্থ চলে গেছে। এই অর্থ কাদের? রাষ্ট্রের অর্থ কাদের? আপনাদেরই তো অর্থ। এই অর্থ আপনাদের। সেই জন্য আমাদেরকে বিবেচনা করতে হবে যে কোন রাস্তাটা 4 লেন করা প্রয়োজন, কোন রাস্তাটা 2 লেন করা প্রয়োজন। দীর্ঘ নির্বাসন, মামলা, হামলার মতো প্রতিকূলতা পেরিয়ে 20 বছর পর প্রধানমন্ত্রী হিসেবে নিজের পিত্রালয়ে আসলেন তারেক রহমান। এখানকার মানুষের তাই তাকে ঘিরে যেমন আগ্রহ রয়েছে, তেমনি তারেক রহমানও বললেন, শুধু এই অঞ্চলের মানুষ নয়, পুরো বাংলাদেশের মানুষের জন্য তিনি একটি নিরাপদ বাংলাদেশ উপহার দিতে চান এবং তার সরকার সে লক্ষ্যেই কাজ করে যাচ্ছে। বগুড়া জেলা আইনজীবী সমিতির নবনির্মিত ভবন উদ্বোধন করেন তারেক রহমান। মানুষের বিচার প্রাপ্তির সেবাকে সহজ করতে বগুড়া সহ 10 জেলায় বেল বন্ড কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। বলেন, বিচার প্রাপ্তি কারো দয়া নয়, জনগণের অধিকার। আদালত হয়রানির জায়গা নয়, বরং ন্যায় বিচার পাওয়ার নিরাপদ স্থল। পরে বগুড়া পৌরসভাকে সিটি কর্পোরেশনে উন্নীত করে তার ফলক উন্মোচন করেন প্রধানমন্ত্রী। মডেল টাউন করতে গেলে তো শুধু সরকার একা পারবে না। এলাকার মানুষ, শহরের মানুষ যদি চেষ্টা না করে, শহরের মানুষ যদি একসাথে কাজ না করে, তাহলে তো সম্ভব না রে ভাই। এছাড়াও বাগবাড়ি জিয়া গ্রাম হাসপাতালে হাম রুবেলা টিকা ক্যাম্প এবং চৌকিরদহ খাল খনন কাজের উদ্বোধন করেন তারেক রহমান। পরে যাত্রা বিরতি করেন নিজের পৈতৃক বাড়িতে। বগুড়া প্রেস ক্লাবের নতুন ভবন উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এছাড়া বগুড়া বায়তুর রহমান কেন্দ্রীয় মসজিদের পুনর্নির্মাণ কাজেরও উদ্বোধন করেন তিনি। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, বগুড়া। দেশে ভোক্তা পর্যায়ে জ্বালানি তেলের দাম বাড়ানোর পর সরবরাহ বৃদ্ধির কথা বলা হলেও গ্রাহক ভোগান্তি কমেনি রাজধানী ঢাকার বিভিন্ন ফিলিং স্টেশনে। পেট্রোল পাম্পগুলোতে আগের মতোই দেখা গেছে দীর্ঘ লাইন। দাম বাড়লেও পর্যাপ্ত তেল না পাওয়ায় মিশ্র প্রতিক্রিয়া দেখিয়েছেন ভোক্তারা। রিপোর্ট করছেন ফাহাদ মাহমুদ। তেলের দাম বেড়েছে ঠিকই, কিন্তু ভোগান্তি কমেনি ভোক্তাদের। রাজধানীর বিভিন্ন ফিলিং স্টেশনে গাড়ি ও বাইকের তেলের জন্য এখনও লম্বা লাইনে অপেক্ষা করতে হচ্ছে ঘন্টার পর ঘন্টা। 4-5 ঘন্টা লাইনে দাঁড়ানোর পরেও যদি আমি ট্যাঙ্কে একটা ফুল না করতে পারলাম, আমার তো হচ্ছে যে প্রতি সপ্তাহে এসে দাঁড়ানো সম্ভব না। রাত পর্যন্ত 2টা দাঁড়াইছি, সারা তো জাগ নাই, রাত্রে তারা ঘুমাইতে পারি নাই। রাত 3টার সময় দাঁড়াইছি ভাই, দাঁড়িয়ে তো আমরা দেখা গেল ঘুমডুম পারতে পারি না, এখনো পর্যন্ত তেল পাই না। আবার দেয় 10টা তেল নিয়ে আবার কালকে নাহলে পরশুদিন আবার আসতে হবে। ঠিকমতো তেল না পাওয়ার ভোগান্তির সাথে নতুন চিন্তার ভাঁজ তেলের মূল্য বৃদ্ধি। রাইড শেয়ার করে জীবিকা নির্বাহ করা চালকদের চোখে মুখে তাই হতাশার ছাপ। তেলের দাম বাড়েছে, তারপরে সিরিয়াল তেল লাভটা কি, তেলের দাম বাড়ায় লাভটা কি? উল্টা যে ঢুকতেছে যে ভিআইপি লাইন, এদের কারণে আমাদের লেট হচ্ছে। তারা চাকরি করে সরকারি, আমরা চাকরি করি না, আমরাও তো প্রাইভেট জব করি। এখন বাজে কয়টা? 10:30 বেজে গেছে, প্রায় 4 ঘন্টা 4.5 ঘন্টা দাঁড়িয়ে আছি, এখনো তেল পাইনি। ফিলিং স্টেশনের কর্মকর্তারা বলছে, যতটুকু তেল পাওয়া যাচ্ছে তাই গ্রাহকদের দেওয়া হচ্ছে। পাম্পে তেলের সরবরাহ বাড়লে গ্রাহকদের ভোগান্তি কমে আসবে। তেলের লাইনে সিরিয়াল মোটামুটি অনেক। যাদের অ্যাপস আছে তাদের আমরা 1200 টাকা তেল দিচ্ছি, আর যাদের অ্যাপস নেই 500 টাকা তেল দিচ্ছি। ওইটা 500 টাকা পর্যন্ত সীমাবদ্ধ। অ্যাপসের আওতাভুক্ত না হলে হয়তো বা সরকারিভাবে অন্য কোনো ঘোষণা আসতে পারে, তখন ওইভাবে কার্যক্রম শুরু হবে। তেলের দাম বাড়ার ফলে নিত্যপণ্যের দাম যেন বেড়ে না যায়, সেদিকে মনোযোগ দেওয়ার দাবি জনসাধারণের। ফাহাদ মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। আজ থেকে দেশব্যাপী শুরু হচ্ছে মাধ্যমিক পর্যায়ের এসএসসি ও সমমানের পরীক্ষা। সোমবার শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন সংবাদ সম্মেলনে প্রথমবারের মতো পরীক্ষার্থীদের সকাল 8টার সময় হলে প্রবেশের সুযোগ দেয় এবং পরীক্ষা সংক্রান্ত সব ধরনের অপরাধ ঠেকাতে 1981 সালের পাবলিক পরীক্ষা আইন সংশোধনের উদ্যোগ নেওয়ার কথা জানান। নজরানা চৌধুরীর রিপোর্ট।
মঙ্গলবার থেকে শুরু হচ্ছে দেশের সবচেয়ে বড় পাবলিক পরীক্ষা এসএসসি ও সমমান পরীক্ষা। এই পরীক্ষা যেন শতভাগ সুষ্ঠু হয় সে বিষয়ে জানাতে শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে সোমবার এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়, যেখানে শিক্ষামন্ত্রী আনম এহসানুল হক মিলন ও প্রধানমন্ত্রীর শিক্ষা বিষয়ক উপদেষ্টা মাহদি আমিন বক্তব্য রাখেন। 9টি সাধারণ বোর্ড এবং কারিগরি ও মাদ্রাসা বোর্ডের অধীনে এবার মোট 18,57,344 জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে, যা গত বছরের তুলনায় 71,626 জন কম। প্রশ্ন ফাঁস সহ যে কোনো প্রকার পরীক্ষা সংক্রান্ত সাইবার অপরাধ ঠেকাতে সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানান শিক্ষামন্ত্রী। আমরা নজরদারি করছি সাইবার ক্রাইমে যারা করবে, যারা প্রশ্নপত্র থানা থেকে বা ট্রেজারি থেকে উত্তোলন করবে, তাদের ফোন নাম্বার রেখে তারা কোনো ক্রাইম করছে কিনা তাদের লিস্ট আমরা নিয়েছি। আই এম ভেরি কেয়ারফুল, আই এম ভেরি সিরিয়াস, আই মিন বিজনেস। এই জন্য 1980 অ্যাক্ট পাল্টাচ্ছি যে আমরা যারা ক্রাইম করবে তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেব। যানজটের বিষয়টি বিবেচনায় নিয়ে পরীক্ষার্থীরা যেন সকাল 8টা থেকে পরীক্ষার হলে ঢুকতে পারে সে বিষয়ে শিক্ষা বোর্ডগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান মন্ত্রী। একজন শিক্ষক 300 খাতা লিখতে তার কতদিন সময় লাগতে পারে, সেগুলিকে আমরা এবার আনুপাতিক হারে কতটুকু সময় লাগতে পারে সেগুলি বিবেচনা করে তাদেরকে এনাফ সময় দেওয়া হচ্ছে এবং এক্সামিনার বাড়ানো হচ্ছে যাতে খাতাগুলো সুন্দরভাবে দেখেন। পরীক্ষা শেষ হওয়ার 60 দিনের মধ্যে এসএসসি পরীক্ষার ফলাফল ঘোষণার আশা প্রকাশ করে শিক্ষামন্ত্রী জানান, এই সময় কিভাবে আরও কমিয়ে নিয়ে আসা যায় সেজন্য তারা কাজ করছেন। নজরানা চৌধুরী, এনটিভি নিউজ, ঢাকা। গাইবান্ধার পলাশবাড়ীতে এসএসসি ও সমমানের 40 পরীক্ষার্থী এখনও প্রবেশপত্র না পাওয়ায় ঢাকা রংপুর মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ করেছে শিক্ষার্থী ও অভিভাবকরা। এতে মহাসড়কের দুই পাশে অসংখ্য যানবাহন আটকা পড়ে, ভোগান্তিতে পড়েন যাত্রীরা। পুলিশ ও এলাকাবাসী জানান, পলাশবাড়ী উপজেলার গৃধারীপুর উচ্চ বিদ্যালয়ের 40 পরীক্ষার্থী এখনও প্রবেশপত্র পায়নি। শিক্ষার্থীদের অভিযোগ, প্রবেশপত্র চাইলে প্রধান শিক্ষক নানা টালবাহানা করেন। এতে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হলে সোমবার রাতে তারা বিদ্যালয়ের সামনে ঢাকা রংপুর মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। পরে উপজেলা নির্বাহী অফিসারের আশ্বাসে পরীক্ষার্থীরা অবরোধ তুলে নিলে যান চলাচল স্বাভাবিক হয়। হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মহিবুল্লাহ বাবুনগরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখপাত্র ও অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। সোমবার বিকেলে চট্টগ্রামের ফটিকছড়ির আল জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসায় সৌজন্য সাক্ষাৎ করেন তিনি। এ সময় আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া হেফাজতে আমিরের শারীরিক অবস্থার খোঁজ খবর নেন এবং তার কাছে দোয়া চান। শাপলা চত্বর হত্যাকাণ্ডের শহীদদের রাষ্ট্রীয় স্বীকৃতি ও অনুদান প্রদানের বিষয়ে সন্তোষ প্রকাশ করে আসিফ মাহমুদকে ধন্যবাদ জানান আল্লামা শাহ মহিবুল্লাহ বাবুনগরী। সাক্ষাৎ শেষে আসছে ঢাকা দক্ষিণ সিটি নির্বাচনে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার সাফল্য কামনা করে বিশেষ দোয়া করেন হেফাজত আমির। এই ছিল মধ্যরাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন আমাদের অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান এবং খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।